একটা হচ্ছে ক্ষমতা, সেটা, আর এই ক্ষমতার আলটিমেট লক্ষ্যটা কি? তার একটা অর্থনৈতিক বেনিফিট। তাহলে আপনি যদি এই জায়গাটাকে আমরা রাষ্ট্রায়নে ধরতে পারতাম যে কেউ কোনোভাবে অবৈধ অর্থ কোনোভাবেই সে ব্যবহার করতে পারবে না, উপার্জন করতে পারবে না, আর ক্ষমতা কোনোভাবেই সে অপব্যবহার করতে পারবে না, তাহলে এই অস্ত্র টস্ত্র নানাভাবে আসে নিজেদের এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বহাল রাখার জন্য এবং নিজেদের ব্যক্তি গোষ্ঠী তাদের আধিপত্য বজায় রাখার জন্য। এটা হচ্ছে প্রধান বিষয় যদি বলেন। এবার আসি যে এর বাইরে আরো কতগুলো বিষয় আছে, যেটা এখানে আজকে আলোচনা হলো, আজিজ ভাই আর একটু আপনার কথার সাথে যুক্ত করেছেন আমাদের কথার সাথে। সেটা হচ্ছে যারা আমাদের এই যে দেশে, আমি যে কথাটা আগেও বললাম যে নর্মাল যে গণতান্ত্রিক পরিবেশ তার বাইরে তারা একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়, তারা তখন নর্মাল আন্দোলন যেভাবে সংগ্রাম করে আমরা ধরেন এই জায়গাটা যাই, তার বাইরে একটা অনৈতিক সংগ্রাম এবং এই রকমের জায়গায় যায়, যেটা আপনি এই যে আমাদের দেশের মধ্যে নিয়ে যে কতগুলো দলের নাম উচ্চারণ করলেন যারা নিষিদ্ধ, তাদের ভূমিকা আমরা দেখেছি। এইখানে আমরা জানি পার্বত্য অঞ্চল জুড়ে যে যারা আমরা দেখছি যে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে, এবং মায়ানমার তারাও আমাদেরকে যে নতুন নতুন সংকট তৈরি করতে চায় এই কাজগুলো করে। এমনকি পার্শ্ববর্তী দেশ সেইখানেও যারা সংকট তৈরি করতে চায় তারাও এই ধরনের কাজ করে। এমনকি যে আমাদের দেশকে যারা অস্থিতিশীল করতে চায় বাইরের দেশগুলো, তারাও এইখানে তো এই ধরনের গ্রুপকেই লালন পালন করবে এবং সেই লালন পালনের নানা বিষয় থাকে, অস্ত্র সেইটাকে দিয়েই তারা কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করে। সুতরাং আপনি এই হিসাবের মধ্যে পরিষ্কার চলে আসবেন যে আমাদের যে সীমান্তগুলো আছে, অস্ত্র তো আর আমাদের কিন্তু অভ্যন্তরে এখন অনেক কারখানা আছে বলে তো এটা সরকারই নানা সময় বলেছে, আগেও আমরা দেখেছি সেটা। আর তার বাইরে অনেক অস্ত্র আমাদের এই সীমান্ত দিয়েই আসতে পারে, এটা কিন্তু কেনা জানে, এটা সবাই জানে আর কি। এবং সীমান্ত মানে কিন্তু আপনি সমতলের সাধারণ জায়গা দিয়ে এগুলো আসে টাসে না, যেটা আমাদের চোখের সামনে গরু আসে বা মানুষ আসতেছে একটু শাকসবজি বুনতে আসছে বা বাজারের জন্য আসছে, এইটা না। কিন্তু এই ধরনের গহীন অরণ্য সহ বিভিন্ন জায়গায় এই ধরনের জায়গাগুলো আসে এবং আমাদের আশপাশে আপনি যদি বিশেষ করে আমি বলবো মায়ানমার টায়ানমার ওই জায়গাগুলোটা এখন কিন্তু অনেক ডেঞ্জারাস, এবং তারা ওইখানে তো আমাদের নতুন মানে রাষ্ট্রের পথে হুমকি সহ তারা নতুন ধরনের রাষ্ট্র তৈরি সহ নানা ধরনের কাজগুলো করতে চায়। তা সুতরাং এইটা করে। এবার শেষ পয়েন্ট আপনি যেটা তুলেছেন যে রাজনৈতিক অঙ্গনে অন্তত পক্ষে আমরা যেটা বুঝি যে ক্ষমতাসীন যে যখন থাকুক না কেন, তারা যদি এই ব্যাপারে একটা কঠোর পজিশন নিতে পারে তাহলে এটা অনেক কিছু দমন করা সম্ভব। সব 100% সম্ভব তো আমি বলছি না, কারণ সেটা সরকারের দুর্বলতা কি দেখছেন? অলরেডি তো 3 মাস হয়ে যাচ্ছে সরকার। তাহলে প্রথমে আমি বলছি আগে এটা অ্যাডমিট করি কিনা যে সরকার যদি এটা মনে করে তাহলে কোথায় করা না যায়। আপনি খালি এই উদাহরণটা দিয়ে তাহলে এবার সরকারের পয়েন্টে চলে আসবে। দেখেন এক সময় কিন্তু যে বাংলা ভাই অমুক নাইটাই বলা হয়েছিল, বলছে না, অস্বীকার করা হয়েছিল। এখনো অনেকে নানা কথার সময় এটা বলে, কিন্তু দেখেন যখন এটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হলো তখন কিন্তু এটা এক ধরনের দমনের পর্যায়ে গেল। এরকম আরো আপনি হিসাব করে পারবেন। তার মানে যদি কঠোর অবস্থান নেওয়া হয় তাহলে অন্ততপক্ষে দমন করা যায়। এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, কারণ আপনি প্রশ্ন করতে পারেন যে এরকম আমরা একটা দমন করলাম তার মানে কি দমন হইল? না, দমন হয়ে যায় না। মনে রাখবেন যে তাদের যেটা যদি একটা রাজনীতি থাকে কোনো একটা গ্রুপের, ধরুন সেটা উগ্র রাজনীতি, আমরা পছন্দ করি না করি, আমরা যদি ওইটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারি এবং মানুষ ওই রাজনীতিতে যাবে না, আমরা একটা গণতান্ত্রিক রাজনীতি দেব, সেটা না দেওয়া পর্যন্ত কিন্তু নানাভাবে উত্থান ঘটবে। তাহলে আপনাকে রাখতে হবে দুইটা কাজ, একটা হচ্ছে এদের বিরুদ্ধে কঠোর আইনি পজিশন, আর একটা হচ্ছে এদের রাজনৈতিক মোকাবেলার কাজ। এইবার আপনি এই অঙ্ক মিলান। যদিও এই সরকারের মাত্র অল্প কয়েকদিন হয়েছে, আমি এই বিবেচনায় অভিযুক্ত করছি না, কিন্তু এই কথা পরিষ্কার করে বলবো যে তারা যেমন এই ব্যাপারে একটা দল মত এইদিকে তাকাবে না। সন্ত্রাসী সন্ত্রাসী, উগ্রপন্থা উগ্রপন্থা, দেশের স্বাধীনতা বিরোধী, যারা আমাদের দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় সাম্রাজ্যবাদী, তারা আধিপত্যবাদী শক্তি। সুতরাং সেইটা বিবেচনা করে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, একই সাথে এই ধরনের উগ্রপন্থার উত্থান যাতে না ঘটতে পারে তার জন্য দলীয় কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করবে। এখন এইখানে যার জন্য আমি ওই পয়েন্টটা এখানেও যুক্ত করতে চাই
এই যে বললাম রাজনৈতিক কর্মকাণ্ড কি তাহলে সরকার যেমন তার প্রচার প্রপাগান্ডা দিয়ে করবে, একই সাথে সরকার মানে তো একটা দল আছে, তারা যে কাজটা করতে চায় ওই দলকে তার সাথে একমত, যদি একমত হয় তাহলে দলকে ওইভাবে সাজাইতে হবে, দলকে ওই প্রচারের মধ্যে নিয়ে যেতে হবে, দল যাতে এই ভূমিকার সাথে কখনো না থাকে দেখতে হবে। একই সাথে আমরা যে মেশিনারিজ ব্যবহার করি, ধরেন আমাদের আমলা, সামরিক বেসামরিক আমলা, তাদেরকেও এইখানে রাজনৈতিকভাবে তৈরি করতে হবে, যাতে করে তারা কখনো তাদের মনস্তত্ত্বে এটাকে প্রশ্রয় না পায়। একই সাথে এই ধরনের অভিযান পরিচালনার ক্ষেত্রে তারা যাতে দুর্বলতার জায়গায় কখনো পা না দেয়। সুতরাং এইটা একটা সামগ্রিক কর্মকাণ্ডের পার্ট। আর একটা কথাও শেষে বলি, গতবারও যেটা দিয়ে শেষ করছিলাম, এর আগের পার্টে আমি একই কথাই বলি যে এই ধরনের ঘটনার সাথে আপনি যদি পুরো দেশের মানুষকে অন্ততপক্ষে নীতিগতভাবে ঐক্যমত্য না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সফলতার দিকে যেতে পারবেন না। কারণ ভূরাজনৈতিক কারণে এবং নানাবিধ কারণে বাংলাদেশ কিন্তু এখন একটা নানা ধরনের সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আছি। আর এই সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই ধরনের উগ্রপন্থা, এই ধরনের বেআইনি অস্ত্রশস্ত্র তার উত্থানটা কিন্তু ঘটে। সুতরাং আমাদেরকে এই জায়গায় আইনি এবং রাজনৈতিকভাবে সবাইকে মোকাবেলার দিকে আগে আসতে হবে।